আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 32 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো তুলে ধরছি, অর্থাৎ অনুসরণী 2.2 এর 32 পৃষ্ঠার 13 নম্বর অঙ্ক থেকে বাকি রয়েছে, না সরি 12 নম্বর থেকে। আমি 12, 13, 14, 15 চারটা অঙ্ক বাকি রয়েছে। আজকে চারটা অঙ্ক ইনশাল্লাহ করে দেবো। এবারে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে 12 নম্বর একটি ঘড়ি 625 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়। ক্ষতি হয়ে গেছে। 625 টাকায় বিক্রয় যদি করে তাহলে 10% ক্ষতি হয়ে যায়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে ক্ষতিটা পুষিয়ে উঠতে হবে, তারপর আবার লাভ করতে হবে, সেখানে 10% লাভ করতে হবে। তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে সেটাই আমাদের বের করতে হবে। তো প্রথম অবস্থায় খুব সহজভাবে আমরা লিখতে পারি যে 10% ক্ষতিতে, আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ধারণ করা হয়, তাই না? লাভ ক্ষতি সবসময়ের জন্যই ক্রয় মূল্যের উপর ধরতে হয়। তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, এখানে শর্টে বুঝে নাও, এখানে পার্সেন্ট দেওয়া আছে। 10% ক্ষতি, তার মানে কি? এই পার্সেন্ট মানে শতকরা 100 টাকা 10 টাকা ক্ষতি হয়েছে, তো তাহলে সেটা বিক্রয় মূল্য কত হচ্ছে? অবশ্যই 100 বিয়োগ 10, বিক্রয় মূল্য হচ্ছে সমান 90 টাকা, তাই না? বিষয়টা বুঝো। 10% ক্ষতি মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি, তো 10 টাকা যখন বাদ দিবে তার মানে 90 টাকা, ওই জিনিসের বিক্রয় মূল্য 90 টাকা। আবার 10% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো। বিক্রয় মূল্য এই যে 100 যোগ 10 টাকা সমান 110 টাকা, তাই না? অর্থাৎ একই জিনিস 90 টাকা যদি বিক্রয় করো 10% ক্ষতি হয়, 110 টাকায় বিক্রয় করলে 10 টাকা লাভ হয়। মানে মূল দাম বাদ দিয়েও তখন আবার 10 টাকা লাভ হচ্ছে। তার মানে এই 90 টাকার জিনিস 110 টাকা দিয়ে বিক্রি করলেই হচ্ছে কাজ, তাই না? এই 90 টাকার জিনিস 110 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 90 টাকার পরিবর্তে 90 টাকার পরিবর্তে বিক্রি করতে হবে 110 টাকায়। অতএব 1 টাকার পরিবর্তে বিক্রি করতে হবে অবশ্যই কম, তাহলে হবে 90 নিচে। অতএব কত টাকার জিনিস? 625 টাকার জিনিস। 625 টাকার পরিবর্তে 625 টাকা দিয়ে বিক্রি করেছিল, তাতে ক্ষতি হচ্ছিল, তো 625 টাকার পরিবর্তে বিক্রি করতে হবে তোমার এই 110 গুণ 625, নিচে থাকবে 90। এটা দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে হবে হচ্ছে তোমার, একবারে আমি লিখে দিলাম 6 8 7 5, 6 8 7 5 নিচে 9, অর্থাৎ এটা দ্বারা এটাকে একবারে গুণ করলাম। এখানে কাটাকাটি করা যাচ্ছে, এটা আগে হচ্ছে না, সরি আমি উত্তরটা দেখে লিখছি, তো যার কারণে আগে আমি অঙ্কটা করে নিয়েছি, নাহলে এগুলো নিয়ে সময় লেগে যায়। এই জন্য আমি খাতায় করে নিয়েছি, মাঝে মাঝে এই বড় বড় গুণটা করে নিই। তো এর আগে এই 90 দ্বারা 625কে ভাগ করা যায় না, বরং এটা দ্বারা এটাকে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে এই যে দেখো, এটা 10 দ্বারা কাটলে 9, আর 10 দ্বারা কাটলে তোমার 11, তাই হয় না? বুঝতে পেরেছ? 10 দ্বারা যদি 90কে ভাগ করো তাহলে হবে 9,
ওই একই অঙ্ক দ্বারা, একই সংখ্যা দ্বারা 110কে ভাগ করলে 11। কাটাকাটির নিয়মটাই হচ্ছে হর এবং লবকে, অর্থাৎ উপরের অংশকে আর নিচের অংশকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটাই হচ্ছে কাটাকাটির নিয়ম। তাহলে 11 দ্বারা এটাকে গুণ করলে এই এখন হবে ওটা, সেটা কত? 6 8 7 5, 6 8 7 5 নিচে 9। এটাকে তুমি যদি মিশ্র ভগ্নাংশ করো তাহলে উত্তর আসবে তোমার 7 6 3 8/9, এত টাকা। ঠিক আছে, উত্তর এটাই উত্তর। অর্থাৎ 625 টাকার পরিবর্তে এত টাকায় বিক্রয় করতে হবে। তাহলেই বিক্রয় মূল্য এত টাকা হলেই, বিক্রয় মূল্য যখন এত টাকা হবে তখনই সেটা 10% লাভ হবে। আশা করি বুঝতে পেরেছ। খুব যে একটা কঠিন তাও কিন্তু নয়। এই মিশ্র ভগ্নাংশ কি করে করলাম এটা তো জানো। এই যে পাশে এইভাবে কেটে নিবে 6 8, এর আগেও করে এসেছি অনেকবার। এই ভিডিও ডিসক্রিপশানে এগুলোর লিঙ্ক দেওয়া আছে আগের অঙ্কেরগুলো। এইভাবে ভাগ করবে, ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে দেখবে যে 8 অবশিষ্ট থাকবে, আর 9 তো নিচে আসে তাই এই 9। ঠিক আছে, এই হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ করার নিয়ম। এছাড়াও অনেকে প্রশ্ন করতে পারো, স্যার ভাগ করলে তো দশমিক আসে, ওটা তো হ্যাঁ অবশ্যই। তাহলে তোমার এই যে উত্তরটা তোমার অনেক সময় এই যে 6 7 3 দশমিক এই 8 8 8 শেষ নেই, অনেক 8 আসবে। সো তোমরা এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, অনেক 8-এর পরিবর্তে 8 না লিখে রাখতে পারো, তাহলে এটাও লিখলেও অঙ্কটা হবে। এর পরবর্তীতে 13 নম্বর অঙ্কটা তোমরা এটাও স্ক্রিনে লক্ষ্য করছো, একসাথে দুটো যেহেতু দেওয়াই আছে। 13 নম্বর অঙ্ক বলেছে যে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলেন। 20 টাকা দরে বলতে কি কি বোঝায়? প্রতি মিটার, তার মানে 20 টাকায় 1 মিটার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে 15 মিটার লাল ফিতা ক্রয় করলে কত টাকা পাওয়া যাচ্ছে? 1 মিটারের দাম 20 টাকা, তাহলে 15 মিটারের দাম আমরা অবশ্যই বের করে নেব। তারপরে বলেছে যে ভ্যাটের হার 4 টাকা, সে দোকানিকে 500 টাকার একটি নোট দিলে দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন? খুব কঠিন নয়। ঠিক আছে, এটা খুব সহজই আছে। আমরা প্রথম বাক্যটার দিকে আবার একবার ফলো করি। প্রতি মিটার 20 টাকা দরে, তার মানে 1 মিটার ফিটের দাম 20 টাকা, 15 মিটার ফিটের দাম কত? আমরা এইভাবেই লিখতে পারি। 1 মিটার ফিতার দাম 20 টাকা, অতএব 15 মিটার ফিতার দাম অবশ্যই বেশি, সমান 15 20 300 টাকা, তাই না? এখন এই 300 টাকার জিনিস কিনেছে, আবার ভ্যাট দিতে হবে 100 টাকা, 4 টাকা ভ্যাট দিতে হবে। তো কত টাকা ভ্যাট দিতে হবে সেটা বের করে নিতে হবে। 300 টাকার ভ্যাট, এখানে 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। যেহেতু ভ্যাটের হার 4 টাকা লেখা আছে, হার বলতে 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট দিতে হবে অবশ্যই কম, নিচে 100, এবং অতএব 300 টাকায় ভ্যাট দিতে হবে 4 গুণ 300, নিচে 100। এটা 1.5 টাকা কাটলে 3 3 4 12 টাকা। এছাড়াও বোঝা যাচ্ছে যে 12 টাকা উত্তর বের হবে, কেননা 100 টাকায় 4 টাকায় 200 টাকায় 8 টাকায় 300 টাকায় 12 টাকা, 4 4 করে বৃদ্ধি হবে 3 বার, 3 4 12, এটা 12 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে ভ্যাট সহ, তাহলে গল্পের মতো করে অঙ্ক শেখা এটা, তাহলে ভ্যাট সহ
ভ্যাট সহ ফিতার মূল্য, ভ্যাট সহ ফিতার দাম হচ্ছে কত? এই 300 যোগ 12 টাকা, তার মানে 312 টাকা, তাই না? ভ্যাট সহ ফিতার দাম 312 টাকা। তো দোকানিকে 500 টাকা ফেরত দিল, দোকানিকে 500 টাকা দিল, 500 টাকার নোট দিল, দোকানি কত টাকা ফেরত দেবে? তাহলে এখন আমরা লিখতে পারি একবারে যে মাইশা দোকানিকে, একেবারে সেই 3, 4, 5 অঙ্কের মতো, দোকানিকে দিল, ক্লাস 2 এর মতো বলতে পারো, 500 টাকা মোট মূল্য 312 টাকা। অতএব দোকানি কি লেখা আছে? ফেরত দেবেন। অতএব দোকানি ফেরত দেবেন কত? 312 থেকে 500 থেকে 312 বাদ দিলে 188 টাকা। এটাই উত্তর। অতএব 188 টাকা, এটা লিখে দিবে নিচে। ঠিক আছে না? নাকি বিয়োগ ভুল হলো? না, ঠিক আছে, 188 টাকায় দোকানে ফেরত দেবেন। ওকে, খুব কঠিন নয়, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট আরও দুটো আছে। 14 নম্বরটা লক্ষ্য করছো, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যাক, সমস্যা নেই। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন? চমৎকার। এখানে একবারে হুবহু মনে হচ্ছে করেই দেওয়া আছে, তাই না? ভারতীয় 42,500 রুপির জন্য কত প্রয়োজন? তো 0.85 রুপি সমান বাংলাদেশি 1 টাকা, তাই না? তো আমরা এখানে লিখতে পারি এই যে এত রুপি সমান 1 টাকা। অতএব 1 রুপি সমান একটু কম, তাহলে এটা। অতএব 42,500 রুপি সমান, অবশ্যই এখন বেশি, তাহলে এরকমই হবে 500 নিচে 0.85। এই 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে 42,500 ভাগ, ক্যালকুলেটরের সাহায্যে 0.85 দিয়ে যদি ভাগ করো, তাহলে এর উত্তর আসবে 50,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। অতএব 50,000 টাকা, কিচ্ছু না লিখলেও হবে 50,000 টাকা। এই হচ্ছে বাংলাদেশি টাকা প্রয়োজন। ঠিক আছে, এবারে নেক্সট। আচ্ছা, এবারে লাস্ট অঙ্ক 15 নম্বর। লেলিম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। অর্থাৎ 2,50,000 পর্যন্ত তার কোনো টাকা দিতে হবে না, মানে আয়কর দিতে হবে না। পরবর্তীতে যত টাকা ইনকাম হবে তার উপরে পরবর্তীতে টাকার উপর আয়কর হার 10 টাকা হলে লিলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? অর্থাৎ 2,50,000 উপরে যদি সে বার্ষিক ইনকাম করে বছরে, তাহলে সেই বাড়তি টাকার উপরে, অর্থাৎ 2,50,000 টাকার উপরে যে কর আসে সেটা তাকে দিতে হবে। অর্থাৎ 100 টাকা 10 টাকা হারে দিতে হবে তাকে। তো অঙ্কটা খুবই সহজ। আমি এটা করেই রেখেছি একটু। 1 বছর সমান 12 মাস, তাহলে 1 মাসে আয় করেন কত? 22,250 টাকা। অর্থাৎ 12 মাসে আয় করেন 2,67,000 টাকা। এখন
এখন আমরা একটা কথা লিখতে পারি, যেহেতু তাকে 2,50,000 টাকার, আমরা এই ভাষাটা লিখে নিতে পারি যে যেহেতু তাকে 2,50,000 টাকার কোনো কর দিতে হবে না। তাহলে কর দিতে হবে কতটা? অতএব করযোগ্য টাকার পরিমাণ হচ্ছে তোমার এই যে এত বিয়োগ 2,50,000 টাকা। করযোগ্য টাকার পরিমাণ হচ্ছে তোমার 2,50,17,000 টাকা। তাহলে এই 17,000 টাকা তার কর দিতে হবে। 100 টাকা কর দিতে হয় কত? এখন 100 টাকায় কর দিতে হয় 10 টাকা। অতএব 1 টাকায় কর দিতে হবে কম, 10-এর নিচে 100। অতএব এই যে 17,000 টাকায় কর দিতে হয়, এই 10 গুণ 17,000 নিচে 100 কাটাকাটি করলে বোঝা যাচ্ছে, 2টা শূন্য চলে যাচ্ছে, 170। 170 দ্বারা 10কে করলে 1700 টাকা। ঠিক আছে? অতএব কি বলেছে, কত টাকা প্রয়োজন হবে, কত টাকা পরিশোধ করেন কর বাবদ। অতএব কর বাবদ পরিশোধ করেন, কর বাবদ পরিশোধ করেন 1700 টাকা। ওকে, এ হচ্ছে আজকের ক্লাস। আগামী দিন ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা হবে, তবে পরেরটাই যে হবে এরকম না, কারণ অনেক সময় বেশিরভাগ সিলেবাসে প্রথম সাময়িকে থাকে না, তবে বুঝে শুনে করব। বিশেষ করে সরকারি বেসরকারি স্কুলের সিলেবাসগুলোতে যেভাবে থাকে আর কি, পরবর্তী অধ্যায় তুলে ধরব। শেষ পর্যন্ত আবারও বলে দিচ্ছি যে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। প্রথম লিঙ্ক যেটা, সেটা এর আগের ক্লাস, সেখানে গেলে পাবে সেই ভিডিওর ডিসক্রিপশানে তার আগের ক্লাস, এইভাবে সম্পূর্ণটাই পাবে। এছাড়াও যদি একসাথে মনের ভিতর দ্বিধাদ্বন্দ্ব না থেকে যদি মনে করো একটি অধ্যায়ের পুরো ক্লাস একসাথে চাও, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।